এর আগেও আমি বারবার বিষয়টি নিয়ে আলোচনা করেছি। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আটকে রয়েছে কেন? এর আগে আমার সঙ্গে যারা ছিলেন আলোচনায় তারা বারবার করে কি বলেছেন যে আইনি নিষ্পত্তি অনেকটাই হয়ে গেছে, অর্থাৎ আইনের যে বিষয়গুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে। যে কোনো দিন যে কোনো মুহূর্তে এই বিষয় মামলার চূড়ান্ত রায় সামনে আসবে। আমরা এই আলোচনাটা করেছিলাম, তাও কেটে গেছে সপ্তাহ দুয়েক। প্রত্যাশা করা গেছিল যে এই ছুটির পরে কোর্ট খুললেই মামলাটার একটা শুনানি বা চূড়ান্ত রায় আমরা জানতে পারবো। এখনো পর্যন্ত তেমনটা কিছু হয়নি। স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীরা খুব উদ্বিগ্ন। এমনিতেই এই মামলা চালাতে তাদের খরচ হচ্ছে, প্রচুর মানুষজন রয়েছেন, তারা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন আর কতদিন, কত অপেক্ষা করতে হবে তাদের। আমি ঠিক এই বিষয়টাকে আজকে শিরোনাম করেছি যে আর কত অপেক্ষা করবে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা ডিএ পাওয়ার জন্য, আর কত অপেক্ষার পর সেটা মিলবে। কি ভাবছেন যারা মামলা করেছেন তাদের এক অংশ? আমি আজ সরাসরি সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য রাজ্য সরকারি কর্মচারী এমপ্লয়িজ কনফেডারেশনের পক্ষে আজ দুজন আমার সঙ্গে রয়েছেন। শ্যামল মিত্র রয়েছেন, তিনি কনফেডারেশনের সভাপতি, এবং রয়েছেন আরো একজন যিনি এই মামলার অংশ এবং কনফেডারেশনের সদস্য, মলয় মুখোপাধ্যায়। মলয়বাবু এর আগেও আমার অনুষ্ঠানে এসেছেন এবং বারবার ব্যাখ্যা করে বলেছেন যে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, কিভাবে তারা মনে করছেন, তার ব্যাখ্যা বারবার দিয়েছেন। আমি প্রথমে শ্যামলবাবুর কাছে আসি। শ্যামলবাবু, অনেকেই অপেক্ষা করে রয়েছেন আপনাদের এই ডিএ মামলা কি হতে যাচ্ছে, মানে অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, অনেককে কিন্তু ধৈর্যচ্যুতি হচ্ছে। অনেক মানুষজনের কাছে আমরা শুনছি যে সত্যি কি পাবো, এরকম হতাশার বিষয়টাও আসছে। মলয়বাবু এর আগে বলেছিলেন যে আইনি যে বিষয়গুলো, যে ধাপ, তার একের পর এক পেরিয়ে গেছেন এবং সবটা সম্পূর্ণ হয়ে রয়েছে, এবার শুধু রায়টা দেবার অপেক্ষা। কিন্তু এই অপেক্ষাও আর কতদিন চলবে? দেখুন, মহামান্য সুপ্রিম কোর্ট বহুবার বলেছেন যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। একদম এখন আমরা এই মামলাটা করেছিলাম 2016 সালে স্যাটে। একদম আজ থেকে প্রায় 10 বছর হয়ে গেল এবং স্যাট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এই মামলা চলছে। এখন মামলাটার ব্যাপ্তি কিন্তু খুবই সংক্ষিপ্ত। মামলাটা এত দীর্ঘদিন কেন চলছে এইটা কিন্তু আমাদের বোধগম্য না। যদি বলবেন কেন, মামলায় মাত্র 3টে পয়েন্ট, আর অন্য বেশি জটিলতা নেই, কিচ্ছু নেই। 1 নম্বর হচ্ছে যে সংবিধানের 309 নম্বর ধারা অনুসারে রোপা 2009 অর্থাৎ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস 2009 তৈরি করেছিলেন পূর্বতন বামফ্রন্ট সরকার। যেহেতু সংবিধানের 309 নম্বর ধারা অনুসারে এই রোপা 2009 তৈরি হয়েছিল, তাই এটি একটি কনস্টিটিউশনাল কমিটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। আর গভর্নমেন্ট এরকম হয় না যে এটা বামফ্রন্টের, এটা তৃণমূলের, ওটা বিজেপি, এরকম হয় না। সরকারটা হচ্ছে একটা নেভার এন্ডিং কন্টিনিউইং কনস্টিটিউশনাল বডি। শাসক দলে পরিবর্তন আসতে পারে, তাই পূর্বতন শাসক দল কি করে গেছেন আমরা মানবো না এটা বলার অধিকার কিন্তু পরবর্তী শাসক দলের থাকে না। এই কনস্টিটিউশনাল কমিটমেন্ট মিট আপ করতে হয় এবং সেই জায়গা থেকে আমরা মামলা করেছিলাম। বলেছিলাম যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার ডিএ দেওয়ার যে অধিকার, এটা সংবিধানের 309 নম্বর ধারা অনুসারে প্রস্তুত রোপা 2009-এ সরকার আমাদের দিয়েছে। কিন্তু শাসক দলে পরিবর্তন হওয়ার ফলে সেই প্রাপ্যটা আমরা পাচ্ছি না, সেই অধিকার আমাদের দেওয়া হচ্ছে না। সেই অধিকারটা ফিরিয়ে দেওয়া হোক। অর্থাৎ জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার ডিএ দিলে আমাদের যে টাকাটা প্রাপ্য হতো তার থেকে রাজ্য সরকার যেটুকু দিয়েছে তফাৎটা, অর্থাৎ যেটা দেননি সেইটা আমাদের দিয়ে দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাজ্য সরকারের দ্বিতীয় কোনো সূচক নেই ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিয়ারনেস রিলিফ দেওয়ার। এবং 1979 সাল থেকে 1 এপ্রিল 1979 থেকে রাজ্য সরকারের
একদম স্বীকৃত অবস্থান হচ্ছে, ঘোষিত অবস্থান হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেওয়া। কাজেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই আমাদের দিয়ে দেওয়া হোক। আর 3 নম্বর যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে দিল্লি চেন্নাই, দিল্লিতে কেন্দ্রীয় সরকারের হারে এবং চেন্নাইয়ে তামিলনাড়ু সরকারের হারে ডিএ দেন পশ্চিমবাংলার যে রাজ্য সরকারি কর্মচারীরা সেখানে কর্মরত রয়েছেন তাদের। আমরা বলেছি এটা সংবিধানের 14 নম্বর ধারার বিরোধী। কারণ হচ্ছে কর্মস্থল ভেদে সরকার কিন্তু বেতনের অংশ এই ডিএ এটাতে পার্থক্য করতে পারেন না। কাজেই এটা সংবিধান বিরোধী। এই মানে বৈষম্যটার অবসান করা হোক, একটা সংক্ষিপ্ত বিষয়। এবং যে মাননীয় বিচারপতিরা বিচার করছেন তারা প্রত্যেকে কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএটা পান। তারপরে দেখুন স্যাট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যখন মামলা গেল 2022 সালের 28শে নভেম্বর প্রথম মামলা উঠলো। তারপর থেকে দীর্ঘ এই যে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ আসার আগে পর্যন্ত জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চ, জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ, তারা কিন্তু মামলাটা শুনলেন না। কোনো কারণ ছিল না যে মামলা শুনবো না। কেন কেন শোনেননি, কি তার পেছনে নেপথ্যে কারণ কি সেটা আমরা জানি না, কিন্তু তারা স্রেফ মামলাটা শুনলেন না। এখন এখানে আমাদের একটা প্রশ্ন যে মহামান্য সুপ্রিম কোর্টে আমরা সুদূর কলকাতা থেকে আমরা ছুটে যাচ্ছি যে আমাদের ন্যায় পাওয়ার জন্য, সেটা মহামান্য সুপ্রিম কোর্ট শুনবেন, শুনে তার রায় জানাবেন। সেটা শুনবেনই না সুপ্রিম কোর্ট, এইটা কিন্তু পরপর চলতে থাকলো। তারপর জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটা উঠতে ওনারা খুব গুরুত্ব দিয়ে মামলাটা শুনলেন এবং একটা ইন্টারিম অর্ডার দিলেন। ইন্টারিম অর্ডারে বললেন যে ওই জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত যে বকেয়া ডিএ প্রাপ্য রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের তাদের তার 25% অন্তত, প্রথমে 50% বলেছিলেন, তার রাজ্য সরকারের আইনজীবীরা বললেন যে রাজ্যের কোমর নাকি ভেঙে যাবে, যদি কোমর থাকে তবে ভাঙবে, আমি জানি না কোমর আদৌ আছে কিনা। তা যাই হোক, তা মহামান্য বিচারপতিরা দয়া পরবশ হয়ে 25% ডিএ দেওয়ার বকেয়া ডিএ দেওয়ার অর্ডার দিলেন 6 সপ্তাহের মধ্যে রায় বেরোনো, এবং রাজ্য সরকার সেই রায়টা মানলেন না। যার ফলে আমরা কন্টেম্প পিটিশন অর্থাৎ আদালত অবমাননার মামলা করলাম, কিন্তু সেই মামলা এখনো পেন্ডিং। স্বাভাবিকভাবে আমরা আইনের অত কচকচি বুঝি না, কিন্তু মানুষ এবং কর্মচারীরা, কর্মী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারীরা আশা করেছিলেন যে যেভাবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই ইন্টারিম অর্ডারটাকে একেবারে মানে তুচ্ছ-তাচ্ছিল্য করে মানলেনই না, তাতে অন্তত মহামান্য সুপ্রিম কোর্ট একটা কড়া অবস্থান নেবেন এবং রাজ্য সরকারকে বাধ্য করবেন প্রথমে ওই ইন্টারিম অর্ডারটা মানতে। তো সেরকম কিছু হলো না। তারপরে মামলা চলে গেল জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি.কে. মিশ্রের বেঞ্চে, এবং আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে তারা 4, 5, 6 আগস্ট 2025 একেবারে ধারাবাহিক শুনানি করলেন সমস্ত মামলা ফেলে দিয়ে। সুপ্রিম কোর্টে আমরা সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছি, তারা কেউ এরকম কোনো নজির তারা পাননি। অর্থাৎ জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি.কে. মিশ্রর বেঞ্চ এই মামলাটা কিন্তু গুরুত্ব দিয়ে শুনেছেন এবং মামলাটা দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করেছেন। তারপরে যে অবজারভেশন গুলো এসেছে, যদিও অবজারভেশন তার কোনো আইনি মূল্য নেই, বহু সুপ্রিম কোর্টের এরকম মামলা আছে যে মামলায় অবজারভেশন যা হয়েছে আর রায় তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়নি, তবু তো অবজারভেশনে মাননীয় বিচারপতিদের মনোভাবটা মামলা সম্পর্কে আমরা বুঝতে পারি। তা সেক্ষেত্রে মাননীয় বিচারপতিরা অত্যন্ত কর্মীদের পক্ষে অত্যন্ত অনুকূল অবজারভেশন দিয়েছেন এবং রায়টা রিজার্ভ আছে। হ্যাঁ, রায়টা রিজার্ভ আছে। এখন স্বাভাবিকভাবে আমরা জানি যে এই রায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রায় লিখতে নিশ্চয়ই কিছুটা সময় লাগবে, কিন্তু আমরা প্রত্যাশা করছি যে যাতে যদি আগামী সপ্তাহে বা আরো একটু তাড়াতাড়ি
বা খুব বেশি হলে পরের সপ্তাহে রায়টা বেরোয়। কর্মচারীদের হতাশা বা কর্মচারীদের প্রত্যাশা না মেটে, এটা তো স্বাভাবিক। ধরুন 10 বছর ধরে এই মামলা চলছে, একদম। এবং আমরা যখন মামলা করেছিলাম, অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলা যখন স্যাটে শুরু হয়েছিল, তখন যেসব কর্মচারীরা এবং পেনশনাররা আমাদের সঙ্গে ছিলেন, অর্থাৎ এই জগতে ছিলেন, বেঁচে ছিলেন, তাদের অনেকে আজকে নেই। তারা চলে গেছেন, তারা মারা গেছেন। তারা জেনে যেতে পারলেন না যে ডিএটা যে তাদের অধিকার, যে অধিকারটাকেই অস্বীকার করেছেন এই দাম্ভিক ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রী, সেই অধিকারটা যারা তারা ফিরে পেয়েছেন, এইটুকু তারা জেনে যেতে পারলেন না। এখন অসংখ্য পেনশনার বন্ধু ফোন করেন, কারুর 92 বছর বয়স, কারুর 82, কারুর 80। হ্যাঁ, তারা প্রত্যেকেই প্রায় অসুস্থ। আর এই দিদি মোদি সৌজন্যে ওই যে নির্বাচনী বন্ড, তাতে বিপুল পরিমাণ টাকা ওই সমস্ত ওষুধ কোম্পানিগুলোর থেকে পেয়েছে। ফলে কোনো নিয়ন্ত্রণ নেই। আজ যা আছে কালকে তার থেকে অনেক বেড়ে যাচ্ছে। আর বয়স হলে মানুষের রোগ ব্যাধি হয়, যার ফলে তারা মানে ভাত ডালের জোগাড় করা তো দূরস্থ, তারা ওষুধ কিনতে কিনতেই ফতুর হয়ে যাচ্ছে। তারা আমাদের বেশ, বারবার আমি ফোন করছেন। একদম শ্যামল এখন বাবু, আমরা তো আপনার কোনো জবাব দিতে একদম পারছি না। একদম আপনার কাছে আসবো। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রাজ্য সরকারের পক্ষে এরকম একটা আখ্যান তৈরি করা হয়েছিল যে যারা সরকারি কর্মচারী, যারা সরকারি চাকরি করে, তারা মূলত সুবিধাভোগী অংশ। এরা পেয়েছে, আরো বেশি পাওয়ার জন্য এরা ব্যতিব্যস্ত হয়েছে, এবং সর্বসাধারণের মধ্যে এই বার্তাটাকে ছড়িয়ে দেবার একটা প্রয়াস করা হচ্ছে যে এদের ভোটের আমার দরকার নেই, এদের ভোট না দিলে কিছু হবে না। সাধারণ মানুষকে, যারা সরকারি কর্মচারী বা সরকারি চাকরি করে না, তাদের আপনাদের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা বয়ান তৈরি হয়ে গেছিল। সেই প্রসঙ্গে আমি পরে আসবো। একটু মলয় বাবুর কাছে আজকের এই অবস্থাটা একটু জানি। মলয় বাবু, আপনি এর আগে আমার এই অনুষ্ঠানে এসেছিলেন এবং আপনি পরিষ্কার বলেছিলেন যে অনেকটা সময় পেয়েছে এই যে বর্তমান যে বিচারকরা, তেমনটা নয়। আপনি প্রত্যাশা করেছিলেন যে ছুটির পরে হয়তো, এখনো কি আপনি সেই অবস্থানে আছেন যে কিছুদিনের মধ্যেই হয়তো এটার একটা চূড়ান্ত রায় আসবে? দেখুন, আপনারা যে শিরোনাম দিয়েছেন, ডিএ পেতে আর কত অপেক্ষা, এটা আম কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ, সকলেরই এই উদ্বিগ্নতার মধ্যে তারা দিন কাটাচ্ছে। আমরাও উদ্বিগ্ন। আমাদের কাছে বারবার ফোন আসছে, বিশেষ করে যারা অবসর নিয়েছে, কারণ তাদের অবস্থা খুবই সঙ্গীন। কারণ এখানে পঞ্চম বেতন কমিশন, অর্থাৎ সেখানে কিন্তু বেসিকটা বেশি না। সেই ভিত্তিতে আপনার এই ডিএটা ক্যালকুলেশন হবে, বকেয়া ডিএটা, তারপরে যে বকেয়াটা হবে সেটা পাবে। স্বাভাবিকভাবে তারা উদ্বিগ্ন যে এই রায়টা তো আমরা বলেছিলাম, হ্যাঁ নিশ্চয়ই বলেছিলাম, কারণ আমরা কিসের ভিত্তিতে বলেছিলাম, আমাদের যে উচ্চ আদালতে যে দুটো রায়, সেটাও কিন্তু আপনার রিজার্ভে ছিল, সিএভি যাকে বলে। সেখানেও কিন্তু 1 মাস পরবর্তী, ধরুন কোনোটা 1 মাস 7 দিন, কোনোটা 1 মাস 10 দিন, ট্রাইব্যুনালেও তাই 1 মাস 12-13 দিন পরে আমরা রায়গুলো পেয়েছি। আমরা ঠিক সেভাবেই বিশ্লেষণ করেছিলাম। কিরকম করেছিলাম, যেটা হচ্ছে আমাদের যে ডিএ মামলাটা শেষ হয়েছিল গত 8ই সেপ্টেম্বর 2025, সেই দিনই যে নির্দেশটা দিয়েছিল মাননীয় সুপ্রিম কোর্ট, বলেছিল সরকার পক্ষকে বলেছিল আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তবে রিটেন সাবমিশন করতে হবে, এবং আমাদেরকেও বলেছিল সরকার পক্ষ দিয়ে দেওয়ার পরে সেই প্রেক্ষিত আপনাদেরকে আরো 7 দিন সময় দেওয়া হলো, তার মধ্যে বক্তব্য পরিবেশন করবেন। অর্থাৎ আমরা তখন দেখলাম যে 3-21 আর ওদিকে 8 তারিখে বেরিয়েছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 28 তারিখ এখানে এই ডিউরেশনটা শেষ হয়ে যাচ্ছে। আমরা যে ক্যালকুলেশন করেছি, তাহলে তারপরে আরো তাহলে 1 মাস 7 দিন যদি ধরি ওই পরিপ্রেক্ষিতে, তাহলে দেখছি যে নভেম্বর মাসের ফার্স্ট উইকে আমরা তবু আগে এগিয়ে এনে বলেছিলাম যে সেপ্টেম্বর মাসের লাস্ট উইক থেকে এবং নভেম্বর মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে ডিএ মামলার রায়টা প্রকাশ পেতে পারে। কারণ সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক, সেপ্টেম্বর মাসে অবশ্য 2 সপ্তাহ বন্ধ ছিল, একটা হচ্ছে দুর্গাপুজো উপলক্ষে, আর একটা হচ্ছে দিওয়ালি উপলক্ষে। সেই প্রেক্ষিত আমরা
বলেছিলাম যে 9 অক্টোবরের শেষ সপ্তাহে, আর না হলে নভেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে মামলার যে ভার্ডিক্টটা প্রকাশ পাবে। এই কথাটা বলেছিলাম কারণ বাস্তব সত্য যে যেটা হচ্ছে, আমরা যদি বলি যে না কবে প্রকাশ পাবে, তাহলে কিন্তু হতাশাটা কর্মচারী সমাজের মধ্যে আরো বাড়বে। আমরা সেই পরিপ্রেক্ষিতে বলেছি, এবং আমাদের যে আইনজীবী আছে সুপ্রিম কোর্টের, তাকে আমরা বারবার, যখন বেশ কয়েকটা দিন হয়ে গেছে, আমরা তাদেরকে বলেছি আপনারা নজর রাখবেন, যদি ওয়েবসাইটে দেবা আগে থেকে একটু যদি আভাস পান আমাদেরকে বলবেন, আমরা সতর্ক হব। কিন্তু লক্ষ্য করলাম যে সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে বেরোলো না, আজকে নভেম্বর মাসের ফার্স্ট উইক অর্থাৎ শুক্রবার, এবং আগামী সোমবার যদি মামলাটার রায় প্রকাশ পেত, তাহলে আজকে কিন্তু কজ লিস্টে বলে দিত, অর্থাৎ আগামী সোমবার কিন্তু রায়টা প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আগামীকাল শনিবারও কিন্তু একটা কজ লিস্ট বেরোয়। শনিবার যদি কজ লিস্ট বেরিয়ে যদি সেকেন্ড উইকে মানে মঙ্গল থেকে শুক্রবার মধ্যে যদি আমাদের ভার্ডিক্টটা দেওয়ার কথা উল্লেখ থাকে, তাহলে হতে পারে, কারণ আমরা কিন্তু এখানে শিওর না। এই যে আপনার কাছে আমরা বক্তব্যগুলো রাখছি, এটা যে যখন কর্মচারী সমাজ শুনবে, যে স্বাভাবিক কথা, আমরা একদম সত্যি কথা বলতে কি আগ বাড়িয়ে কিন্তু কর্মচারী সমাজকে এমন কোনো কথা বলি না যে তাদের মনের আশা যে মলয়বাবু যেহেতু বলেছে, শ্যামলবাবু যেহেতু বলেছে, তাহলে নিশ্চয়ই ওই সপ্তাহে বেরোবে। এখন আরো একটা প্রশ্ন কেবল শুনতে চাই, তারপরেই বল যে মলয়বাবু ডিএটা আমরা পাবো তো? এই যে করুণ আর্তনাদ অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, সত্যি কথা বলতে কি সেটা আসে বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের কাছ থেকে। ডিএটা আমরা পাবো কি? দেখুন অনুপম বাবু, এখানে ডিএটা আমরা পাবো কি, এটা দেখুন, আমরা যেমন যদি আমাদের দাবি দেওয়া কোনো একটা সরকার, গণতান্ত্রিক সরকার যদি না মানে, তাহলে তো আমাদের আইনি আন্দোলনের পথে যেতে হয়। এটা তো এর মধ্যে তো কিছু নেই। আমরা তো যার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আইনে লড়াইয়ের মাধ্যমে ট্রাইব্যুনাল, উচ্চ আদালত, এই দুটো বেঞ্চে আমরা 4 আর 2 6বার জিতেছি, এবং সরকার তখন বাধ্য হয়ে যাতে ডিএটা দিতে হবে বুঝতে পেরেছে, কিন্তু ডিএটা যতটা ডিলে করা যায় সেই দিকে কিন্তু সরকারের উদ্দেশ্য ছিল, এবং সত্যি কথা বলতে কি সরকার সেখানে সফলতা পেয়েছে। কারণ 28শে নভেম্বর 2022 মাননীয় দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে মামলাটা উঠেছিল, তিনি রিটেন, তারপরে রায় তার উঠেছিল, তিনি রিটার্ন করে টিকেশ রায় হেয়ারি, এটাও জানুয়ারি 2025 লাস্ট 31 জানুয়ারি 2000, আমরা জানি কারণ ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, তিনি তো জানবেই। তাহলে তিনি 8ই জানুয়ারি 2025 লাস্ট হিয়ারিং করলো, তিনি যে আমি পরবর্তী পর্যায়ে থাকবো না। এবার যে কোর্ট মাননীয় হ্যাঁ মলয়বাবু বলুন। বিচারালয় নেটের কোনো সমস্যা হচ্ছে মলয়বাবুর কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। আপনাদের মামলাটা বলো, তিনি মার্চ মাস দিনটা দিয়ে দিলেন। ওই যে 25শে মার্চ যখন মামলাটা উঠলো, আমরা তখন দেখলাম মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় প্রশান্ত কুমার ডিভিশন বেঞ্চে মামলাটা গেল, এবং সেই দিনই আমরা আশার আলো দেখলাম। কারণ তিনি যেদিন মানে মামলাটা গেল 25শে মার্চ, তিনি বললেন আমি ডিএ মামলা, যার বেঞ্চ আর কি, তিনি তাদের সঙ্গে মানে বুঝতে পারছি, নিশ্চয়ই তারাও হয়তো বুঝতে পেরেছে, যার জন্য তারা বলেছিল যে আমরা মামলাটা শুনবো। সত্যি শুনেছে, এবং অল্প সময়ের মধ্যে ওই 25 তারিখের থেকে 8ই সেপ্টেম্বর এর মধ্যে প্রায় 13টা শুনানি হয়েছে, কিন্তু তার মধ্যে 4টে শুনানি একটা বিভিন্ন কারণের হয়নি, সে তার মধ্যে কিন্তু এই বেঞ্চের কোনো দোষ আমরা দেখিনি। তাই কর্মচারী সমাজকে আমরা বলছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আইনি লড়াই করেছি, এবং আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এবং সংসদীয় গণতন্ত্রাষ্ট্রীয় কাঠামোয়
মানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সরকার, সেখানে যদি সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত যে নির্দেশ দেবে সেই নিরিখ রাজ্য সরকার না, আমরা কি করবো? আমাদের তো কোনো হাত নেই, আদালত অবমাননার মামলা করতে পারি। তবে একটা কথা বলি, যেটা হচ্ছে বিশেষ করে এই যে আগামী 26-এ যে বিধানসভা নির্বাচন আছে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হতে পারে। কারণ কি, দেখুন, হ্যাঁ কর্মচারী, আপনি এর আগে বললেন যে কর্মচারী তো খুব নেই, কিন্তু আছে, আছে, একদমই যে নেই তা না। যদি 8 লক্ষ হয়, মানে আপনার ওই টোটাল আপনার ওই অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, তারপরে শিক্ষক সমাজ আছে, 4 জন করে ফ্যামিলি ধরলে সংখ্যাটা কম নয়। এবং সেক্ষেত্রে এই রায়টা যদি দেখা যায় যে মানছে না, তখন কিন্তু বিরোধী দলগুলো কিন্তু সেটাকে হাইজ্যাক করে নেবে। তাদের যে ম্যানিফেস্টোতে 1 নম্বরই হয়তো থাকবে যে আমরা ক্ষমতায় আসলে সর্বোচ্চ আদালতের রায় যাতে আমরা মানবো বলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এইভাবে হাইজ্যাক করবে। তাই সেই কারণে সেটা শাসক দল চাইবে না, সেই কারণে আমাদের ডিএটা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রায়ের পরবর্তী আছে। এই